সম্মানীয় আজকের সভার সঞ্চালক, মঞ্চে উপস্থিত এক ঝাঁক বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, মাইকের আওয়াজ যারা শুনছেন, প্রশাসনের বন্ধুরা, সকলকে আজকের এই প্রতিবাদ সভার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকের এখানে একত্রিত হয়েছি কি জন্যে? মোদী সরকার পার্লামেন্টে একটি আইন তৈরি করেছে। সেই আইন তৈরি করে মোদী এবং অমিত শাহ তারা বলছে যে আমরা দেশের গরিব মুসলমানদের উন্নয়ন করব, উপকার করব। বন্ধুগণ, মোদী সরকার বলছে আমরা ওয়াকফ আইন তৈরি করে দেশের গরিব মহিলাদের উপকার করব। আমরা যদি মোদী সরকারের মুসলিম উন্নয়নের খতিয়ান এখানে তুলে ধরি, তাহলে বুঝতে পারবো মোদী সরকার আসলে কবে কবে কিসে কিসে মুসলমানদের উন্নয়ন করেছে। আমরা ভারতীয়রা 2002 সালের কথা এখনো ভুলিনি। 2002 সালে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী, এখনো নরেন্দ্র মোদীর দাঁতে এবং নখে যদি ভালো করে দূরবীন দিয়ে দেখা যায়, তাহলে এখনো নরেন্দ্র মোদীর নখে এবং ওই দাঁতের ফাঁসে গুজরাটের মুসলিমদের রক্ত লেগে রয়েছে। এখন হঠাৎ যদি নরেন্দ্র মোদী বলে যে আমরা ওয়াকফ আইন করে মুসলমানদের উন্নয়ন করব, উপকার করব, আর আমরা মুসলমানরা সেটা বিশ্বাস করে নেব। সেদিন গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন আপনি গুজরাট দাঙ্গা থামানোর কোনো ইতিবাচক পদক্ষেপ নেননি। আপনার দলের লোকেরা, আপনার লোকেরা নিরীহ মুসলমানদেরকে কুপিয়ে পুড়িয়ে হত্যা করেছিল। এমনকি গর্ভবতী মায়েদের পেট চিরে বাচ্চাদের বার করে লীলা খেলা করেছিল। বন্ধু আমার, আজকের হঠাৎ আপনি বলবেন যে আমরা বিজেপি সরকার ওয়াকফ আইন করে মুসলমানদের উপকার করব, আর মুসলমানরা বিশ্বাস করে ঘরে বসে থাকবে। সেদিন এহসান জাফরির মতো সাংসদকেও আপনারা পিটিয়ে পিটিয়ে খুন করেছিলেন। গুজরাটে আপনারা শাহবানুর ধর্ষণকারীদের তাদেরকে বেকসুর খালাস করে আপনার দলের লোকেরা তাদের ফুল মালা দিয়েছিল। আর আজকের আপনি বলবেন গুজরাট দাঙ্গার নায়ক মুসলমানদের হত্যাকারী, আপনি মুসলমানদের উপকার করবেন। বন্ধু আমার, 2014 সালে যখন বিজেপি ক্ষমতা এলো, আমরা ভুলিনি সেই উত্তরপ্রদেশের আখলাকের কথা, যাকে দাদ্রিতে তার বাড়িতে গিয়ে মারা হয়েছিল পিটিয়ে পিটিয়ে। তার নাকি ফ্রিজে গরুর মাংস ছিল। পরবর্তীতে অবশ্য পর্যবেক্ষণে তদন্তে জানা গিয়েছিল তার ফ্রিজে গরুর মাংস ছিল না। তারপরেও আমরা ভুলিনি এখনো ওই হরিয়ানার হাফেজ জুনায়েদের কথা, যাকে আপনার লোকেরা ট্রেন থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছিল। তার ভুল কি ছিল? সে ঈদের সময় জামা কাপড় কিনে তার বাড়িতে ফিরছিল, তার ব্যাগে নাকি গরুর মাংস ছিল। আমরা ভুলিনি ঝাড়খণ্ডের তাবরেজ আনসারির কথা, যাকে আপনার দলের লোকেরা পিটিয়ে পিটিয়ে ইলেকট্রিক পোস্টে বেঁধে মেরে ফেলেছিল এবং সেই ভিডিও ভাইরাল করে সারা ভারতবর্ষের মুসলমানদেরকে সন্ত্রস্ত এবং ভীত করে তুলেছিল। সেদিন তো আপনার পার্লামেন্ট চলছিল। আপনার পার্লামেন্টে সেদিন কই আইন তৈরি হতে দেখেনি যে
সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম যুবকদের শুধুমাত্র গোরক্ষার নামে আপনার দলের লোকেরা, আপনার সাঙ্গপাঙ্গরা মুসলমান যুবকদের সারা দেশ জুড়ে পিটিয়ে পিটিয়ে মারছিল। কই পার্লামেন্টে তো গণপিটুনি বিরোধী আইন আমরা দেখতে পাইনি। আর আজকে হঠাৎ আপনি বলবেন যে ওয়াকফ আইন করে আমরা দেশের গরিব মুসলমানদের উপকার করব আর আমরা সব বিশ্বাস করে নেব। বন্ধু আমার, আমরা জানি যে রাজ্যের মুসলিম ছাত্র যুবকরা ওবিসি হিসাবে সংরক্ষণ পায়। 10% সংরক্ষণ ওই নরেন্দ্র মোদীর দলের লোকেরা, নরেন্দ্র মোদীর দলের আরএসএসরা, তারা হাইকোর্টে কেস করে, তারা সুপ্রিম কোর্টে কেস করে সেই ওবিসি সংরক্ষণটা এমন জায়গায় নিয়ে গেছে হয়তো বা আর কদিন পরে এ রাজ্যে ওবিসিতে মুসলমানরা সংরক্ষণ পাবে না। এত উন্নয়ন, এত উপকার আপনার দলের লোকেরা ধারাবাহিকভাবে আমাদের করছেন, আর ওয়াকফ আইন এনে আপনি বলবেন যে আমরা মুসলমানদের উপকার করছি আর মুসলমানরা বিশ্বাস করে নেবে। আপনি মুসলমানদের শরিয়াতি আইনকে নস্যাৎ করার জন্য দেশের কোন মুসলমানদের যেটা উপকারে আসবে না 3 তালাক বিল পাশ করালেন পার্লামেন্টে, সেটা মুসলমান শরিয়াতি আইনকে পুরোপুরি আপনি নস্যাৎ করে দেওয়ার চেষ্টা চালালেন। এই তো আপনার মুসলমানদের উপকার করার নমুনা। আপনি সিএ আইন আনলেন পার্লামেন্টে, শুধুমাত্র মুসলমানদের এদেশের 2য় শ্রেণীর নাগরিক করে দেওয়ার চক্রান্ত নিয়ে আপনি আর অমিত শাহ মিলে যে সারা দেশে সব ধর্মের মানুষের নাগরিকত্ব দেওয়া হবে, যারা বিদেশ থেকে এসেছে, শুধু মুসলমানদের দেওয়া হবে না। তাহলে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি আইনে দেশের মানুষের উপকার করার আপনার কোনো ইচ্ছা নেই। প্রত্যেকটা আইন আপনি মুসলমানদেরকে এখানে 2য় শ্রেণীর নাগরিক করে দেওয়ার চক্রান্ত নিয়ে করে যাচ্ছেন। আর দেশে জরুরি অবস্থা চালু হলে যেমন অনেক রাত, সারা রাত ধরে পার্লামেন্ট চালিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক তেমনি সারা রাত পার্লামেন্ট চালিয়ে 2:30-3টের সময় ভোটাভুটি করে আপনি ওয়াকফ আইন পাশ করাচ্ছেন। এমন ভাব নিচ্ছেন যেন রাত্রের মধ্যে ওয়াকফ আইন পাশ না করলে কাল সকালের মধ্যে দেশের সব মুসলমান মারা যাবে, দেশের সব মুসলমানের ক্ষতি হয়ে যাবে। বন্ধু আমার, ওয়াকফ আইন তৈরি করে আপনি সারা দেশে একটি বিভাজনের রাজনীতি করতে চাইছেন, সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করতে চাচ্ছেন। আপনার তো উন্নয়ন বলে কিছু নেই। সব সময় আপনি দেশটাকে একেবারে ওই আম্বানি আদানিদের কাছে তুলে দিয়ে দেশের মানুষের কোনো উন্নতির কিছু নেই। শুধু রাম মন্দির আর হিন্দুত্ববাদ দিয়ে দেশটাকে ভরিয়ে দিয়ে মুসলিমদের বিরুদ্ধে আপনি অমুসলিমদের, হিন্দুদের খেপিয়ে তুলে রাজনীতি করে ভোটের ময়দানে থাকতে চাইছেন। এর মধ্যেও আশার আলো রয়েছে। আপনি লোকসভায় ভোটাভুটি হয়েছে, আমরা জানি, সব তথ্য প্রকাশিত, এখানে লুকো ছাপার কিছু নেই। লোকসভায় ভোটাভুটিতে 232 জন সাংসদ, তারা নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বুক চিতিয়ে লোকসভাতে লড়াই করেছে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে। তাদের মধ্যে মাত্র 40 জন সাংসদ মুসলমান, অর্থাৎ 192 জন সাংসদ যারা অমুসলিম, যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা শিখ। পাঞ্জাবের শিখ সাংসদরা যেভাবে ওয়াকফ আইনের বিরুদ্ধে সংসদে লড়াই করেছে, অনেক মুসলমান সাংসদও তারা এইরকম লড়াই দিতে পারেনি। তাই আশার আলো হলো যে দেশে শুধুমাত্র মুসলমানরা কিন্তু বিজেপির বিরুদ্ধে নেই, শুধুমাত্র মুসলিম সাংসদরা বিজেপির বিরুদ্ধে নেই। 192 জন লোকসভার অমুসলমান সাংসদ তারা কিন্তু নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে চোখে চোখ রেখে বুক চিতিয়ে লড়াই করেছে। রাজ্যসভায় 95 জন সাংসদ তারা নরেন্দ্র মোদীদের চোখে চোখ রেখে বুক চিতিয়ে লড়াই করে সারা রাত ওই ওয়াকফ আইনের বিরুদ্ধে বক্তৃতা করেছে এবং ভোটাভুটিতে অংশগ্রহণ করেছে। বন্ধু আমার, মাত্র 12 জন সাংসদ ছিল তারা মুসলমান।
অর্থাৎ আশার আলো হলো 83 জন সাংসদ, যারা অমুসলিম, যারা খ্রিস্টান, যারা হিন্দু, যারা শিখ, যারা ওই নরেন্দ্র মোদীদের হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ওয়াকাফ আইনের বিরুদ্ধে, সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে, দেশকে টুকরো টুকরো করার বিরুদ্ধে রাজ্যসভায় লড়াই করেছে। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? মোদী সরকার দেশ জুড়ে যে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে। দেশের গত নির্বাচনে মোদী সরকার মাত্র 34% ভোট পেয়েছে। 66% মানুষ কিন্তু তারা ধর্ম নিরপেক্ষ। তাই যারা এই ওয়াকাফ আইনের বিরুদ্ধে লড়াইকে হিন্দু মুসলমান বলে চালানোর চেষ্টা করছেন, তারা ভুল ভাবছেন। দেশের 66% ধর্ম নিরপেক্ষ মানুষ এখনো এই মোদী সরকারদের বিরুদ্ধে রয়েছে। আমরা সারা দেশ জুড়ে মোদী সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। হায়দ্রাবাদে বড় সমাবেশ হয়েছে, কর্ণাটকে হচ্ছে, দিল্লিতে হয়েছে, সারা দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে। পশ্চিমবঙ্গেও আগামী 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড সমাবেশ হবে। আপনারা এখান থেকে সবাই যাবেন। এই লড়াই আমাদের নিজস্ব সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর লড়াই। কারণ মোদী সরকার এই কালা কানুন তৈরি করে আমাদের পূর্বপুরুষদের কবরস্থান, আমাদের পূর্বপুরুষদের তৈরি করা মসজিদ, ঈদগাহ সমস্তটাই নিজস্ব সম্পত্তি করে নেওয়া চক্রান্ত করে এই আইন তৈরি করেছে। আমাদের সেই লড়াইতে সামিল হতে হবে। আগামী 26শে এপ্রিল এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন, আমি বলবো যারা ক্লাব কমিটি, যারা মাদ্রাসা কমিটি, যারা মক্তব কমিটি, যারা জলসা কমিটি, মসজিদ কমিটি থেকে গাড়ি করুন। 26শে এপ্রিল যেতে হবে। তৃণমূল, কংগ্রেস, সিপিএম এর হয়ে অনেক ব্রিগেডে গিয়েছেন, কিন্তু এই ব্রিগেডটা হলো আমাদের নিজেদের লড়াই, আমাদের নিজেদের কবরস্থান, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা বাঁচানোর লড়াই। তবলিগ জামাত, আহলে হাদিস, জামাত ইসলামী সমস্তটাই ভেদাভেদ ভুলে সবাই এখন এক প্ল্যাটফর্মে চলে এসেছে। আপনি শিয়া হলেও আপনার কবরস্থান ছাড়বে না, আপনি তবলিগ হলে আপনার কবরস্থান ছাড়বে না, আপনি আহলে হাদিস হলেও আপনার ঈদগাহ ছাড়বে না, আপনি মুসলিম হলেই আপনার সম্পত্তি ওয়াকাফ থাকলেই সেই সম্পত্তি নরেন্দ্র মোদী সরকার আত্মসাৎ করবে। তাই সব ভেদাভেদ ভুলে মুসলমানরা যেমন এক প্ল্যাটফর্মে চলে এসেছে, আপনারাও আপনাদের কাছে অনুরোধ করব, সবাই একত্রিতভাবে জোটবদ্ধ হয়ে গাড়ি করে আগামী 26শে এপ্রিল ব্রিগেডে আসুন। এই আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের আলী আকবর ভাইকে।